জেল থেকে ছাড়া পাওয়ার ঠিক এক সপ্তাহ পর ইন্ডিয়ানার রিচমন্ড শহরে একটা সিন্দুক ভাঙার ঘটনা ঘটল। কাজটা এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কোনো সূত্রই পাওয়া গেল না, তবে লুট হয়েছিল প্রায় $800। তার 2 সপ্তাহ পর লোগানস্পোর্টে আরও বড় ঘটনা। একটা অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার সিন্দুক এমনভাবে ভাঙা হলো যেন কেউ ছুরি দিয়ে পনির কেটে ফেলেছে। সেখান থেকে উধাও হয়ে গেল $1500 নগদ টাকা। মজার বিষয়, সিন্দুকে থাকা রূপো আর গুরুত্বপূর্ণ কাগজপত্রে কেউ হাতই দেয়নি। এবার পুলিশ আর গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করলো। এর কিছুদিন পর জেফারসন সিটির একটা পুরনো ব্যাংকের সিন্দুকও ভেঙে ফেলা হলো। সেখান থেকে গায়েব হয়ে গেল $5000। এত বড় বড় চুরি একের পর এক ঘটতে থাকায় বিষয়টা এবার সাধারণ পর্যায়ে রইল না। অবশেষে তদন্তের দায়িত্ব এসে পড়ল বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইজের হাতে। গল্পের জংশন, যে স্টেশনে থামে বিভিন্ন স্বাদের গল্প। বিভিন্ন স্বাদের গল্প উপভোগ করতে আপনাকে থামতেই হবে গল্পের জংশনে, প্রতি রবিবার ঠিক রাত 9টায়। গল্পের জংশনে আজ আপনারা শুনবেন ও হেনরির কলমে জিমি ভ্যালেন্টাইন। ও হেনরির জন্ম 1862 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনাতে। তার আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। এই ছোট গল্পটি আমাদের দেশের বেশ কিছু স্কুলের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। 1903 সালে কসমোপলিটন ম্যাগাজিনে এই গল্পটি সর্বপ্রথম প্রকাশিত হয়। তাহলে শুনছেন শৈশবের স্মৃতিমাখা গল্প জিমি ভ্যালেন্টাইন। কি গল্পের জংশনে এবার নেমে পড়েছেন তো? তাহলে শুরু করা যাক। জেলের জুতো তৈরির ওয়ার্কশপে তখন মন দিয়ে জুতোর ওপরের অংশ সেলাই করছে জিমি ভ্যালেন্টাইন। এমন সময় এক প্রহরী এসে তাকে ডেকে নিয়ে গেল জেলের সামনের অফিসে। সেখানে ওয়ার্ডেন তার হাতে একটা কাগজ তুলে দিলেন। সেটা ছিল তার মুক্তির আদেশ। সেদিন সকালেই গভর্নর তাতে সই করেছিলেন। কাগজটা হাতে নিয়ে জিমির মধ্যে বিশেষ কোনো উচ্ছ্বাস দেখা গেল না। যেন ক্লান্ত অনাগ্রহী ভঙ্গিতেই সে সেটার দিকে তাকালো। 4 বছরের কারাদণ্ডের মধ্যে প্রায় 10 মাস ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছে সে। অবশ্য জিমির ধারণা ছিল বড়জোর 3 মাসের মধ্যেই সে বেরিয়ে যেতে পারবে। আসলে জিমি ভ্যালেন্টাইনের মতো যার বাইরের দুনিয়াতে এত পরিচিত লোক আর প্রভাবশালী বন্ধু আছে, তাকে জেলে ঢোকানো হলে তার জন্য নিয়মকানুন খুব একটা কড়াভাবে মানা হয় না। ওয়ার্ডেন বললেন, আচ্ছা ভ্যালেন্টাইন, কাল সকালে তুমি মুক্তি পাবে। বাইরে গিয়ে ভালো মানুষের মতো জীবন কাটানোর চেষ্টা করো। ভেতরে ভেতরে তুমি খারাপ লোক নও। এবার সিন্দুক ভাঙার কাজকর্ম ছেড়ে সোজা পথে চলো। জিমি অবাক হওয়ার ভান করে বলল, আমি সিন্দুক ভেঙেছি? না, আমি এ কাজ করিনি। ওয়ার্ডেন হেসে উঠলেন, না না, অবশ্যই ভাঙনি, সেটা তো আমি জানি। তা বলো দেখি, স্প্রিংফিল্ডের ঘটনায় তোমার জেল হলো কি করে? কোনো বড় লোক ভদ্র সমাজের কারো নাম জড়িয়ে যাবে বলে অ্যালিবাই দিতে চাওনি? নাকি সেই বুড়ো জুড়িরা এমনি এমনি তোমার পেছনে লেগেছিল? একটু থেমে তিনি মুচকি হেসে আবার বললেন, তোমাদের মতো নির্দোষ লোকেদের ক্ষেত্রে তো সবসময় এই দুটোর একটা কারণই শোনা যায়। জিমির মুখে তখনও নিষ্পাপ ভাব। আমি স্প্রিংফিল্ডে? কি যে বলেন ওয়ার্ডেন সাহেব, জীবনে কোনোদিনও স্প্রিংফিল্ডে পা রেখেছি বলে আমার মনে পড়ে না। ক্রনিন, ওকে এবার নিয়ে যাও। বাইরে যাওয়ার জন্য কাপড় চোপড় দিয়ে দিও। কাল সকাল 7টায় ওকে ছেড়ে দেবে। আর হ্যাঁ ভ্যালেন্টাইন, আমি যা বললাম সেটা একটু ভেবে দেখো। পরের দিন সকাল 7:30টার দিকে জিমি এসে দাঁড়ালো ওয়ার্ডেনের অফিসের বাইরে। তার গায়ে তখন জেল থেকে দেওয়া একখানা ঢিলে ঢালা স্যুট, পায়ে নতুন জুতো, কিন্তু এত শক্ত যে হাঁটলেই কিচকিচ শব্দ হচ্ছে। অফিসের কেরানি তার হাতে একটা ট্রেনের টিকিট আর $5 ধরিয়ে দিল। জেল থেকে বেরোনো বন্দীদের এভাবেই বিদায় জানানো হতো। ওয়ার্ডেন নিজের পকেট থেকে একটা সিগার বের করে জিমিকে দিলেন, তারপর হাত বাড়িয়ে বললেন, ভালো থেকো। রেজিস্টারের পাতায় বন্দি নম্বর 9762 এর নামের পাশে লেখা
পার্ডোনেড বাই গভর্নর। আর কয়েক মুহূর্ত পরেই জিমি ভ্যালেন্টাইন জেলের গেট পেরিয়ে পা রাখল রোদ ঝলমলে পৃথিবীতে। বাইরে পাখিরা ডাকছিল, গাছের পাতায় হাওয়া দুলছিল, চারিদিকে ফুলের গন্ধ ভাসছিল, কিন্তু এসবের দিকে জিমির কোনো নজরই ছিল না। সে সোজা হাঁটা দিল একটা রেস্তোরাঁর দিকে। অনেক দিন পর স্বাধীন মানুষের মতো বসে সে পেট ভরে খেলো রোস্টেড চিকেন আর সঙ্গে এক বোতল হোয়াইট ওয়াইন। খাওয়া শেষ করে ধরালো একটা দামি সিগার, ওয়ার্ডেনের দেওয়া সিগারের চেয়েও ভালো। তারপর ধীরে সুস্থে রেল স্টেশনের দিকে রওনা দিল। স্টেশনের দরজার পাশে বসে থাকা এক অন্ধ ভিক্ষুকের টুপিতে একটা কয়েন ফেলে সে ট্রেনে উঠে বসল। প্রায় 3 ঘন্টা পর ট্রেন তাকে নামিয়ে দিল রাজ্যের সীমানার কাছাকাছি একটা ছোট্ট শহরে। সেখান থেকে জিমি সোজা চলে গেল মাইক ডোলেনের ক্যাফেতে। কাউন্টারের পেছনে তখন একাই ছিল মাইক। ভেতরে ঢুকতেই জিমি তার সঙ্গে হাত মিলিয়ে হাসল। একটু দেরি হয়ে গেল বটে জিমি। স্প্রিংফিল্ড থেকে বেশ আপত্তি উঠেছিল, গভর্নরও শেষ মুহূর্তে গড়িমসি করলেন। যাই হোক, এখন কেমন লাগছে? জিমি বলল, একদম ঠিক আছে। আমার চাবিটা আছে তো? এই নাও ধরো। মাইক চাবিটা এগিয়ে দিল। চাবি নিয়ে জিমি সোজা ওপরে উঠে গেল। পিছনের দিকে একটা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। ঘরটা ঠিক আগের মতোই আছে, যেন এতদিন কেউ ছুঁয়েও দেখেনি। মেঝের ওপর এখনও পড়ে আছে একটা কলারের বোতাম। বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইজের জামা থেকে সেটা ছিঁড়ে গিয়েছিল সেদিন যখন জিমিকে পাকড়াও করার জন্য সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। জিমি দেওয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখা ভাঁজ করা খাটটা সরালো। তারপর দেওয়ালের একটা গোপন প্যানেল খুলে ভেতর থেকে টেনে বার করলো ধুলো জমে থাকা একটা স্যুটকেস। স্যুটকেস খুলতেই তার চোখে যেন অন্যরকম ঝিলিক দেখা গেল। ভেতরে সাজানো ছিল তার সবচেয়ে প্রিয় জিনিসগুলো, সিন্ধুক ভাঙার জন্য বানানো একেবারে প্রথম সারির সরঞ্জাম, বিশেষ ধরনের শক্ত স্টিল দিয়ে তৈরি ড্রিল, পাঞ্চ, ক্ল্যাম্প, আরও কত কি। সবই ছিল নতুন ডিজাইনের। এমনকি কয়েকটা যন্ত্র ছিল জিমির নিজের মাথা থেকে বের করা। সেগুলো নিয়ে তার গর্বের শেষ ছিল না। এই পুরো সেটটা তৈরি করতে তার খরচ হয়েছিল $900-এরও বেশি। সেই সময় যা ছিল বিরাট অঙ্কের টাকা। প্রায় আধ ঘন্টা পরে জিমি আবার নিচে নামল। এবার তার চেহারাটা একেবারে অন্যরকম। গায়ে ফিটিং করা দামি পোশাক, চুল পরিপাটি করে আঁচড়ানো, হাতে সেই স্যুটকেস। তবে এখন আর ধুলোবালি নেই, একেবারে ঝকঝকে। মাইক তাকে দেখে হেসে বলল, আহা, তা বলো, কোনো কাজকর্মের খোঁজ আছে নাকি? জিমি ভুরু কুঁচকে এমনভাবে তাকালো যেন কথাটার মানেই বুঝতে পারেনি। কি বলছো মাইক? আমি তো নিউ ইয়র্কের একটা বিস্কুট কোম্পানির প্রতিনিধি, ব্যবসার কাজেই ঘুরছি। কথাটা শুনে মাইক এমনভাবে হেসে উঠল যে জিমিকেও তার সঙ্গে বসে দুধ সোডা খেতে হলো। মদের প্রতি জিমির খুব একটা টান ছিল না, বেশি করা মদ সে ছুঁয়েও দেখত না। জেল থেকে ছাড়া পাওয়ার ঠিক 1 সপ্তাহ পর ইন্ডিয়ানার রিচমন্ড শহরে একটা সিন্দুক ভাঙার ঘটনা ঘটল। কাজটা এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কোনো সূত্রই পাওয়া গেল না। তবে লুট হয়েছিল প্রায় $800। তার 2 সপ্তাহ পর লোগানস্পোর্টে আরও বড় ঘটনা। একটা অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার সিন্দুক এমনভাবে ভাঙা হলো যেন কেউ ছুরি দিয়ে পনির কেটে ফেলেছে। সেখান থেকে উধাও হয়ে গেল $1500 নগদ টাকা। মজার বিষয়, সিন্দুকে থাকা রূপো আর গুরুত্বপূর্ণ কাগজপত্রে কেউ হাতই দেয়নি। এবার পুলিশ আর গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করলো। এর কিছুদিন পর জেফারসন সিটির একটা পুরনো ব্যাংকের সিন্দুকও ভেঙে ফেলা হলো। সেখান থেকে গায়েব হয়ে গেল $5000। এত বড় বড় চুরি একের পর এক ঘটতে থাকায় বিষয়টা এবার সাধারণ পর্যায়ে রইল না। অবশেষে তদন্তের দায়িত্ব এসে পড়ল বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইজের হাতে। একটার পর একটা ঘটনার খুঁটিনাটি মিলিয়ে দেখতে গিয়ে তিনি একটা অদ্ভুত মিল খুঁজে পেলেন। প্রতিটি সিন্দুক ভাঙার কায়দা যেন একই লোকের কাজ। ঘটনাস্থলগুলো ঘুরে দেখে বেন প্রাইজ শেষ পর্যন্ত মন্তব্য করেছিলেন, এ তো একেবারে জিমি ভ্যালেন্টাইনের সই করা কাজ। এই তালার নবটা দেখো, যেন ভেজা মাটি থেকে মূলও টেনে তোলা হয়েছে। এমন কাজ করার মতো যন্ত্রপাতি কিন্তু আর কারোর কাছে নেই।
তিনি আরও একটু ঝুঁকে সিন্দুকটা পরীক্ষা করলেন। আর ভেতরের অংশগুলো দেখো, কি নিখুঁতভাবে খোলা হয়েছে। জিমির এই একটা সুবিধা ছিল, একটার বেশি টানেল তাকে করতে হতো না। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি ঠিক লোকেরই খোঁজ করছি। এবার ওকে ধরতে পারলে ও আর এত সহজে বেরোতে পারবে না। জিমির কাজকর্ম সম্পর্কে বেন প্রাইস ভালোই জানতেন। স্প্রিংফিল্ডের মামলার সময় তিনি এসব শিখেছিলেন। এক শহর থেকে আরেক শহরে দ্রুত সরে পড়া, কাউকে সঙ্গী না করা, কাজ শেষ করে মুহূর্তের মধ্যে গা ঢাকা দেওয়া, এসব ছিল জিমির পুরনো অভ্যেস। তার উপর ভালো পোশাক, ভদ্র সমাজ আর অভিজাত পরিবেশের প্রতি একটা আলাদাই টান তো ছিলই। এইসব কারণেই এতদিন পুলিশের হাত এড়িয়ে চলতে পেরেছিল সে। খবর ছড়িয়ে পড়ল বেন প্রাইস আবার জিমি ভ্যালেন্টাইনের খোঁজে নেমেছেন। ফলে যাদের বাড়ি বা ব্যাংকে দামি সিন্দুক ছিল তারা কিছুটা নিশ্চিন্ত বোধ করল। এক বিকেলে জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস হাতে আরকানসাসের এলমোর নামের একটা ছোট শহরে এসে পৌঁছালো। রেল স্টেশন থেকে প্রায় 5 মাইল দূরে শান্ত নিরিবিলি একটা শহর। কলেজ থেকে সদ্য ফেরা কোনো সুদর্শন তরুণের মতোই লাগছিল তাকে। সুটকেস হাতে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ পড়ল রাস্তার ওপারে। এক তরুণী রাস্তা পার হয়ে এলমোর ব্যাংক লেখা দরজা দিয়ে ভেতরে ঢুকছে। মেয়েটির দিকে একবার তাকিয়েই যেন থমকে গেল জিমি। তার চোখের সঙ্গে চোখ মিলতেই মুহূর্তের জন্য সব কিছু বদলে গেল। জিমি যেন ভুলে গেল নিজের অতীত, নিজের পরিচয়। মেয়েটিও একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। গাল দুটো হালকা লাল হয়ে উঠল তার। এলমোরের মতো ছোট শহরে জিমির মতো স্মার্ট আর সুদর্শন যুবক খুব একটা দেখা যেত না। জিমি ব্যাংকের সিঁড়িতে বসে থাকা এক ছেলেকে ডাকল। ছেলেটার ভাবখানা এমন যেন ব্যাংকের অর্ধেক মালিকই সেই। জিমি গল্প জুড়ে দিল, শহর সম্পর্কে নানান প্রশ্ন করতে লাগলো, আর মাঝে মধ্যে 2-1টা করে কয়েন গুঁজে দিচ্ছিল তার হাতে। এদিকে কিছুক্ষণ পরে সেই তরুণী ব্যাংক থেকে বেরিয়ে এলো। জিমির দিকে একবারও না তাকিয়ে সে নিজের পথে চলে গেল। মেয়েটি চোখের আড়াল হতেই জিমি যেন উদাসীন ভঙ্গিতে জিজ্ঞেস করল, বাই দ্য ওয়ে, উনি কি মিস পলি সিমসন? ছেলেটা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। আরে না না, উনি তো অ্যানাবেল অ্যাডাম, ওর বাবা এই ব্যাংকের মালিক। কিন্তু আপনি এলমোরে কি করতে এসেছেন? আপনার ঘড়ির চেনটা কি সোনার? আমি আসলে একটা বুলডগ কিনবো, আমাকে কি আর একটা কয়েন দেবেন? জিমি হেসে ফেলল। এরপর সে প্ল্যান্টার্স হোটেলে গিয়ে নিজের নাম লিখল, র্যালফ ডি স্পেন্সার। নতুন নাম, নতুন পরিচয়। হোটেলের কেরানির সঙ্গে গল্প করতে করতে সে জানালো যে সে ব্যবসার জন্য একটা ভালো জায়গা খুঁজছে, জুতোর দোকান খোলার কথা ভাবছে। এলমোরে সেই ব্যবসার সুযোগ আছে কিনা সেটাই দেখতে এসেছে। জিমির পোশাক আশাক, কথা বলার ধরন আর আত্মবিশ্বাস কেরানিকে বেশ মুগ্ধ করল। সে উৎসাহ স্বরে বলল, ইয়েস স্যার, অবশ্যই সুযোগ আছে। এখানে আলাদা করে কোনো জুতোর দোকান নেই, বাজারে ব্যবসা ভালোই হবে। আপনি যদি এখানে থেকে যান তাহলে খারাপ হবে না। শহরটাও বেশ ভালো, মানুষজনও বেশ মিশুকে। জিমি বলল, ঠিক আছে, কয়েকদিন এখানে থেকে পরিস্থিতি বুঝে তারপরেই না হয় সিদ্ধান্ত নেব। হোটেলের বয়কে ডাকতে হবে না, জিমি নিজের সুটকেস নিজেই নিয়ে যাবে। যদিও সুটকেসটা অস্বাভাবিক রকম ভারী। সেই দিন থেকেই যেন জিমি ভ্যালেন্টাইনের জীবন বদলাতে শুরু করলো। তার জায়গায় ধীরে ধীরে জন্ম নিল নতুন একজন মানুষ, র্যালফ ডি স্পেন্সার। একটা নতুন জুতোর দোকান খুলল সে। ব্যবসাও ভালো চলতে লাগলো। শহরের মানুষ তাকে পছন্দ করতে শুরু করলো। অল্প দিনেই সে অনেক বন্ধু জুটিয়ে ফেলল। আর সবচেয়ে বড় কথা, অ্যানাবেল অ্যাডামসের সঙ্গেও কিন্তু তার দেখা হতে লাগলো। আর প্রতিটি সাক্ষাতের সঙ্গে সঙ্গে মেয়েটির প্রতি তার টান আরও গভীর হতে থাকলো। 1 বছর পর র্যালফ স্পেন্সারের জীবনটা একেবারে বদলে গিয়েছে। এলমোর শহরের মানুষ তাকে সম্মান করত। তার জুতোর দোকানও বেশ ভালো চলছিল। আর মাত্র 2 সপ্তাহ পরেই অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তার বিয়ে হবার কথা। অ্যানাবেলের বাবা মিস্টার অ্যাডামস ছিলেন একজন সাধারণ গ্রাম্য ব্যাংকার, পরিশ্রমী সৎ মানুষ। তিনিও র্যালফকে খুব পছন্দ করতেন। অ্যানাবেল যেমন তাকে ভালোবাসত তেমন গর্বও করত। অ্যাডামসের পরিবারের লোকজনও জিমিকে নিজেদের একজন বলেই মনে করতেন। এরই মধ্যে একদিন জিমি নিজের ঘরে বসে একটা চিঠি লিখল।
চিঠিটা সে সেন্ট লুইসে থাকা তার এক পুরনো বন্ধুর কাছে পাঠিয়ে দিল। সেই চিঠি পাঠানোর দুদিন পরের ঘটনা। একটা ঘোড়ার গাড়িতে চেপে চুপচাপ এলমোর শহরে এসে পৌঁছালো বেন প্রাইস। কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে সে শহরে ঘুরে বেড়ালো, যা জানার ছিল সব জেনে নিল। তারপর একদিন রাস্তার ওপারের ওষুধের দোকান থেকে দাঁড়িয়ে র্যালফ ডি স্পেন্সারকে ভালো করে দেখল। নিজের মনে মৃদু হেসে বলল, তাহলে ব্যাংকারের মেয়েকেই বিয়ে করতে চলল জিমি। ইটস ভেরি ইন্টারেস্টিং। পরদিন সকালে জিমি ব্রেকফাস্ট করতে গিয়েছিল অ্যাডামসদের বাড়িতে। সেদিন তার লিটল রকে যাওয়ার কথা, বিয়ের স্যুট বানানোর অর্ডার দেবে আর অ্যানাবেলের জন্য সুন্দর একটা উপহার কিনবে। এলমোর আসার পর এই প্রথম সে শহরের বাইরে যাচ্ছে। 1 বছরেরও বেশি সময় কেটে গেছে। পুরনো জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কই যেন আর নেই, তাই সে নিশ্চিন্তেই ছিল। ব্রেকফাস্টের পর সবাই একসঙ্গে শহরের দিকে বেরোলো। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি, অ্যানাবেলের বিবাহিত বোন এবং তার 2 ছোট্ট মেয়ে আর আগাস্থা। হোটেলে ঢুকে জিমি তার ঘর থেকে পুরনো সুটকেসটা নিয়ে এলো। তারপর সবাই মিলে ব্যাংকে গেল। স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য বাইরে ঘোড়াগাড়ি নিয়ে অপেক্ষা করছিল ডলফ গিবসন। ব্যাংকের ভেতরে ঢুকে সবাই নতুন ভল্ট দেখতে গিয়েছিল। সম্প্রতি ব্যাংকে নতুন সিন্ধুকার ভল্ট বসানো হয়েছে। মিস্টার অ্যাডামস সেটা নিয়ে খুব গর্বিত ছিলেন, তাই সবাইকে তার বৈশিষ্ট্য বুঝিয়ে দিতে লাগলেন। চকচকে ইস্পাতের দরজা, মজবুত তালা, টাইম লক, সব মিলিয়ে তখনকার দিনের অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। ছোট্ট মেয়ে আর আগাস্থা মুগ্ধ হয়ে সব দেখছিল। এদিকে অ্যানাবেল মজা করে জিমির টুপি পরে নিল। তারপর সুটকেসটা হাতে তুলে বলল, আরে বাবা, এটা তো ভারী কেন? মনে হচ্ছে সোনার ইট ভরা আছে। জিমি হেসে বলল, না না, কিছু জুতো জিনিসপত্র রয়েছে, ফেরত দিতে যাচ্ছি। ভাবলাম আলাদা করে নিয়ে গেলে আবার খরচ বেশি হবে। ঠিক তখনই নিঃশব্দে ব্যাংকে প্রবেশ করলো বেন প্রাইস। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করতে লাগলো। কেউ তাকে চিনতে পারল না। হঠাৎ ভেতর থেকে একটা চিৎকার শোনা গেল। খেলার ছলে ছোট্ট মেয়ে একটা দুষ্টুমি করে ফেলেছে। সে আগাস্থাকে ভোল্টের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। তারপর হাতল ঘুরিয়ে তালাও লাগিয়ে দিয়েছে। এক মুহূর্তে সবার মুখের রং বদলে গেল। মিস্টার অ্যাডামস দৌড়ে গিয়ে দরজা খুলতে চেষ্টা করলেন, কিন্তু কয়েক সেকেন্ড পরে হতাশ হয়ে পিছিয়ে এলেন। কাপা গলায় তিনি বললেন, দরজা খুলবে না, খোলা সম্ভব নয়, টাইমে লক সেট করা নেই। অগাস্থার মা হাউমাউ করে কেঁদে উঠল। প্লিজ আমার মেয়েটাকে কেউ বাঁচাও, ও ভয়ে মরে যাবে। আগাস্তা, তুমি কি ঠিক আছো? আগাস্তা, প্লিজ প্লিজ আমার মেয়েটাকে কেউ বাঁচাও না, আমার মেয়েটা ভয়তে মরে যাবে। প্লিজ আগাস্তা, আগাস্তা তুমি কি শুনতে পাচ্ছ? আগাস্তা, প্লিজ প্লিজ আমার মেয়েটাকে কেউ বাঁচাও। এখানে কি কেউ এমন নেই? আমাকে সাহায্য করার মতো কেউ এমন নেই? আগাস্তা, আগাস্তা তুমি কি শুনতে পাচ্ছ? আগাস্তা। ভোল্টের ভেতর থেকে তখন ক্ষীণভাবে শোনা যাচ্ছে ছোট্ট মেয়েটার আতঙ্কিত চিৎকার। আমার খুব ভয় লাগছে মা, আমাকে বাঁচাও মা, আমার খুব ভয় লাগছে। ব্যাংকের সবাই অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। কেউ ডিনামাইটের কথা বলল, কেউ বলল সাহায্য আনতে হবে, কিন্তু সময় নেই। সবচেয়ে কাছের বিশেষজ্ঞও এখন অনেক দূরে। অ্যানাবেল তখন জিমির দিকে তাকালো। তার চোখে ভয়, অসহায়তার একটা শেষ আশার আলো। ধীরে ধীরে বলল, র্যালফ, তুমি কিচ্ছু করতে পারবে না? জিমি তার দিকে তাকালো, মুখে এক অদ্ভুত শান্ত হাসি। তারপর নরম গলায় বলল, অ্যানাবেল, তোমার পোশাকে যে গোলাপটা রয়েছে সেটা আমাকে দেবে? অ্যানাবেল অবাক হলেও গোলাপটা খুলে তার হাতে দিল। জিমি গোলাপটা সাবধানে নিজের বুক পকেটে রেখে দিল। তারপর কোট খুলল, শার্টের হাতাগুলো গুটিয়ে নিল। আর ঠিক সেই মুহূর্তেই র্যালফ স্পেন্সার যেন হারিয়ে গেল। ফিরে এলো জিমি ভ্যালেন্টাইন। সে সুটকেস খুলল। ভেতর থেকে একে একে বেরিয়ে এলো চকচকে যন্ত্রপাতি, পুরনো জীবনের সঙ্গী, সিন্দুক ভাঙার সেই বিখ্যাত সরঞ্জাম। ঘরের সবাই নিস্তব্ধে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল যেন কেউ জাদু দেখাচ্ছে। জিমি কাজে নেমে পড়ল। হালকা শীষ দিতে দিতে যন্ত্রগুলো বসাতে লাগলো, যেমনটা সে সব সময় করত। 1 মিনিটের মধ্যে ড্রিল ইস্পাতের দরজায় ঢুকে গেল। 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট।
তার নিজের রেকর্ডও ভেঙে ফেলল সে। হঠাৎ একটা শব্দ, তারপর ভারী লোহার ভোল্টগুলো সরে গেল। দরজা খুলে গেল। ভেতর থেকে প্রায় অজ্ঞান হয়ে যাওয়া অগস্থাকে তুলে নিল তার মা। মেয়েটি বেঁচে গেছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। জিমি চুপচাপ কোটটা পরে নিল। তারপর ব্যাংকের দরজার দিকে হাঁটতে শুরু করলো। হয়তো দূর থেকে কারো একটা কণ্ঠস্বর শোনা গেল, র্যালফ। অ্যানাবেলের কণ্ঠ। কিন্তু সে থামল না। সে জানত সব শেষ। নিজের পরিচয় সে নিজেই প্রকাশ করে ফেলেছে। দরজার কাছে পৌঁছতেই সামনে এসে দাঁড়ালো এক লম্বা চওড়া মানুষ, বেন প্রাইস। জিমি মৃদু হেসে বলল, হ্যালো বেন, শেষ পর্যন্ত খুঁজে পেলি তাহলে? একটু থেমে আবার বলল, চলো, এখন আর তেমন কিছু যায় আসে না। কিন্তু তারপর অদ্ভুত একটা ঘটনা ঘটল। বেন প্রাইস কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, দুঃখিত মিস্টার স্পেন্সার, মনে হয় আপনি ভুল করছেন। আমি আপনাকে চিনি বলে তো আমার মনে পড়ে না। একবার রাস্তার দিকে তাকিয়ে সে আবার বলল, আপনার গাড়িটা বাইরেই অপেক্ষা করছে, তাই না? এই বলে বেন প্রাইস ঘুরে দাঁড়ালো। ধীরে ধীরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দূরে চলে গেল। আর সেই মুহূর্তে জিমি ভ্যালেন্টাইন সত্যিই মারা গেল। বেঁচে রইল র্যালফ ডিসপেন্সার। আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ। আজকের গল্প পাঠে ও জিমি ভ্যালেন্টাইনের চরিত্রে অর্পণ, অ্যানাবেলের চরিত্রে মৌমিতা, সূত্রধর ও বেন প্রাইজের চরিত্রে আমি রিক। এছাড়াও বিভিন্ন পার্শ্ব চরিত্রে রয়েছে শুভনীল, অরিজিৎ, তুহিন, অর্কজিৎ, সম্প্রীতা ও প্রতিভা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও হাইপ করে দেবেন এবং গল্পের জংশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আসবো আমরা। তাহলে দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত 9টায়।